কলকাতার উত্তর শহরের এক পুরনো বাড়ি। বাড়িটা প্রায় ১০০ বছরের পুরনো। উঁচু লোহার ফটক, সিঁড়িতে শ্যাওলা জমে আছে, আর প্রতিদিন সন্ধ্যের পর বাড়িটার ভেতরে এক ধরনের অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ ছড়িয়ে পড়ে। এই বাড়িতেই ভাড়া থাকত অর্ণব, ইতিহাসের ছাত্র, আর সঙ্গে তার ছোট্ট বইয়ের নেশা। অর্ণবের ঘরটা ছিল বাড়ির চিলেকোঠায়। খুব বেশি আলো বাতাস ঢুকত না, তবে জানলার ফাঁক দিয়ে যে রোদ এসে বিছানায় পড়ত, সেই আলোতে বই পড়তে অর্ণবের ভীষণ ভালো লাগত। একদিন বিকেলে বই খুঁজতে খুঁজতে হঠাৎ অর্ণবের চোখে পড়ল চিলেকোঠার কোণায় কাঠের একটা বাক্স, ধুলো আর মাকড়সার জালে ঢাকা। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ হাত দেয়নি। কৌতূহল চাপতে না পেরে বাক্সটা টেলে বের করল অর্ণব। বেশ ভারী, আর তালাটাও মরচে পড়ে আটকে আছে। অনেক কষ্টে যখন তালা খুলতে পারল, তখন দেখা গেল ভেতরে কিছু পুরনো কাপড়, একটা পিতলের লণ্ঠন, আর সবচেয়ে আশ্চর্যের, চামড়ার মলাটে বাঁধা এক পুরনো ডায়েরি। ডায়েরিটা হাতে নিয়েই অর্ণবের গা কেমন কাঁপতে লাগল। হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কালি ঝাপসা হয়ে গেছে, আর কিছু পাতায় আর্দ্রতার কারণে দাগও পড়েছে। প্রথম পাতায় বড় বড় হরফে লেখা ১৯৭১। ছায়ার ভেতরে সত্য লুকিয়ে আছে। অর্ণব ভুরুকুচকে ভাবল, ১৯৭১ মানে স্বাধীনতা যুদ্ধের সময়কাল? কিন্তু এই বাড়ির সঙ্গে তার কি সম্পর্ক? পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা অংশ তার চোখে পড়ল। আজ রাতে যদি আমি ফিরে না আসি, তবে জানবে আমার নাম ইতিহাসে থাকবে না, কিন্তু আমার রক্ত থাকবে। মেঘলা যদি এই ডায়েরি পায়, তবে সে জানবে আমি কখনো তাকে ভুলিনি। শব্দগুলো পড়ে অর্ণব থমকে গেল। কার কথা লেখা? কে এই মেঘলা? আর লেখক কে? নাম কোথাও নেই, কেবল কোডের মতো কিছু চিহ্ন পাতার নিচে লেখা, S17। হঠাৎই বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো। ফটফট করে জানলায় আছড়ে পড়ল, যেন কেউ ইঁট ছুড়ল। অর্ণব চমকে উঠে জানলা দিয়ে তাকাল, কিন্তু কিছুই দেখা গেল না। শুধু রাস্তার ধারে হলুদ আলোয় একটা ছায়া দ্রুত মিলিয়ে গেল। অর্ণবের বুক ধরফর করতে লাগল। এতক্ষণ তো ডায়েরিটা শুধু অতীতের রহস্য মনে হচ্ছিল, কিন্তু এবার মনে হল এই রহস্য যেন এখনও বেঁচে আছে। ডায়েরির পাতাগুলো দ্রুত উল্টে দেখতে লাগল সে। সেখানে আঁকা ছিল এক অদ্ভুত মানচিত্রের অংশ, খুব ছোট, কিন্তু দেখে মনে হল এটা কলকাতার কোনো এলাকা। তাতে লাল কালিতে চিহ্ন দেওয়া আছে একটা পুরনো কবরখানার দিকে। অর্ণবের মনে কৌতূহল বাড়তেই থাকল। কে এই ডায়েরির মালিক? কেন সে তার কথা ইতিহাসে রেখে গেল না? আর কেন কবরখানার উল্লেখ? অর্ণবের ভেতরে দ্বন্দ্ব চলতে লাগল। আমি কি এগোব, নাকি ডায়েরিটা বন্ধ করে রেখে দেব? কিন্তু যদি সত্যিই এর ভেতরে অজানা কোনো ইতিহাস লুকিয়ে থাকে, তবে সেটা আবিষ্কার করতেই হবে। এমন সময় আবার জানলার বাইরে মৃদু শব্দ হল। এবার যেন পায়ের শব্দ, কারো যেন আস্তে আস্তে হাঁটছে। অর্ণব ভয়ে কেঁপে কেঁপে আলো নিভিয়ে দিও। অন্ধকার ঘরে বসে বুক ধড়ফড় করতে লাগল। ৫ মিনিট পর সব শব্দ থেমে গেল। অর্ণব আবার আলো জ্বালাল, কিন্তু আশ্চর্যের বিষয়, ডায়েরির ভেতরের একটা পাতা উধাও। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আলো নিভিয়েছিল, তবুও কেউ ভেতরে ঝুঁকেছিল। কিভাবে সম্ভব? নাকি ডায়েরির ভেতরেই কোনো ফাঁকি আছে? অর্ণবের কপালে ঘাম জমে গেল। সে বুঝল এটা কোনো সাধারণ ডায়েরি নয়, এটা এমন এক রহস্যের শুরু যা তাকে নিয়ে যাবে অনেক দূরে। ডায়েরিটা শক্ত করে বুকের কাছে চেপে ধরল অর্ণব। মনে মনে প্রতিজ্ঞা করল, আমি এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছব, যাই হোক না কেন। চিলেকোঠার অন্ধকারে তখন যেন একটা অদৃশ্য ছায়া দাঁড়িয়ে হাসছিল। রাতভর ঘুম আসেনি অর্ণবের চোখে। ডায়েরিটার পাতার কথা মাথা থেকে কিছুতেই সরাতে পারছিল না। কে সেই মেঘলা? আর কে এই অজ্ঞাত লেখক, যে নিজের নাম পর্যন্ত লুকিয়ে রেখেছিল? আর হঠাৎ এক পাতা কিভাবে উধাও হয়ে গেল? সকালবেলা জানলার ধারে বসে অর্ণব ডায়েরিটা আবার খুলল। এবার সে প্রতিটি লাইন মন দিয়ে পড়তে শুরু করল। পাতার এক কোণায় ছোট ছোট অক্ষরে লেখা ছিল, যদি কখনো আমাকে খুঁজতে চাও, তবে উত্তর দেবে ১৭ সংখ্যার রহস্য। ১৭ই হবে সবকিছুর চাবিকাঠি। অর্ণব খাক, ১৭? এটা কি সেই কোড? S17? নাকি অন্য কিছু? ডায়েরির ভেতরে আরও কিছু চিহ্ন দেখা গেল। একটা বৃত্তের ভেতরে তীর চিহ্ন, তার পাশে অক্ষর PK। অর্ণবের মনে পড়ল
তার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক একবার বলেছিলেন, কলকাতায় একসময় পার্ক স্ট্রিট কবরখানা নামক একটা জায়গা ছিল, যেটাকে অনেকে পিকে নামে চিহ্নিত করত। তাহলে কি ডায়েরির মানচিত্র সেই জায়গায় দেখাচ্ছে? হঠাৎ মোবাইল বেজে উঠল। অচেনা নাম্বার। হ্যালো? ওপাশ থেকে কর্কশ গলায় একটা কণ্ঠস্বর বলল, তুমি যেটা পেয়েছ সেটা তোমার রাখার জিনিস নয়। ডায়েরিটা যেখানে ছিল সেখানে ফিরিয়ে দাও। অর্ণব স্তব্ধ। কে বলছেন? আপনি কিভাবে জানলেন আমার কাছে? কথা শেষ করার আগেই কল কেটে গেল। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে কেউ জানে সে ডায়েরি পেয়েছে? কে হতে পারে? বাড়ির অন্য ভাড়াটে নাকি বাইরের কেউ? বিকেলে সে ঠিক করল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যাবে। হয়তো S17 আর 1971 সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যাবে। লাইব্রেরিতে ঢুকে সে পুরনো খবরের কাগজের ফাইল ঘাঁটতে লাগল। অনেক খুঁজে অবশেষে একটা সংবাদপত্র পেল। তারিখ 17 মার্চ 1971। তাতে বড় খবর, অজ্ঞাত যুবকের রহস্যময় মৃত্যু, পুলিশের সন্দেহ গুপ্তচর বৃত্তি। সংবাদের ভেতরে লেখা ছিল, মৃতদেহ পাওয়া গিয়েছিল ঠিক সেই পার্ক স্ট্রিট কবরখানার পাশেই, আর মৃত যুবকের পকেটে পাওয়া গিয়েছিল এক টুকরো কাগজে শুধু একটা নাম, মেঘলা। অর্ণবের বুক ধকধক করতে লাগল। মানে ডায়েরির লেখকই কি সেই যুবক? তবে কে তাকে মেরেছিল? আর কেন আজও কেউ ডায়েরি নিয়ে চিন্তিত? তখনই লাইব্রেরির কোণ থেকে এক বৃদ্ধ গ্রন্থাগারিকে গিয়ে এলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুমি যেটা খুঁজছ ওটা খুঁজতে গিয়ে অনেকেই শেষ হলে গেছে বাবা। কিছু সত্য ইতিহাস কখনো প্রকাশ পায় না, সাবধানে থেকো। অর্ণব কিছু বলার আগেই বৃদ্ধ চলে গেলেন। বই হাতে বেরোবার সময় অর্ণব হঠাৎ লক্ষ্য করল একজন লোক অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে। কালো কোট পরা, মুখের অর্ধেক ঢাকা। অর্ণব দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে এলো, কিন্তু মনে হচ্ছিল ছায়ার মতো লোকটা তাকে ফলো করছে। রাত বাড়তেই অর্ণব বুঝল এটা আর কোনো কাকতালীয় ব্যাপার নয়। ডায়েরির রহস্যে পা রেখেই সে এমন এক খেলায় জড়িয়ে গেছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। আর ডায়েরির পাতায় সেই অদ্ভুত লাইন যেন বারবার তার কানে বাজতে লাগল, 17ই হবে সব কিছুর চাবিকাঠি। রাত তখন প্রায় 10:30। অর্ণব তার ঘরে বসে ডায়েরির পাতাগুলো আবার পড়ছিল। বাইরের হাওয়া জানালার কাঁচে ঠক ঠক করে ধাক্কা মারছিল, আর মাঝে মাঝে কুকুরের ডাকে অস্বস্তি বাড়ছিল। তার মনে হচ্ছিল যেন বাড়িটার ভেতরেও কেউ হাঁটছে। বারবার উঠে দরজা খুলে দেখছে, কিন্তু বাইরে ফাঁকা। হঠাৎ ডায়েরির ভেতর থেকে একটা কাগজ আলগা হয়ে মেঝেতে পড়ে গেল। কাগজে কিছু সংখ্যার ধাঁধা লেখা, 17, 3, 9, 5, 12। অর্ণব খুঁজতে লাগল এর মানে কি হতে পারে। প্রথমে বুঝতে পারল না, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল এই সংখ্যাগুলো ইংরেজি অক্ষরের ক্রম হতে পারে। A = 1, B = 2, C = 3। সেইভাবে হিসাব করলে দাঁড়ায় 17 = Q, 3 = C, 9 = I, 5 = E, 12 = L। মানে শব্দটা দাঁড়ালো QCIEL। অর্ণব ভাবল, এটা কি কোনো কোড নাকি কোনো নাম? ঠিক সেই সময় ঘরের বাতিটা হঠাৎ দুম করে নিভে গেল। ঘন অন্ধকার নেমে এলো চিলে কোঠায়। অর্ণব ভয়ে বুক চাপড়ে টর্চ খুঁজতে লাগল। টর্চ জ্বালাতেই দেখতে পেল দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। কালো কোট পরা, মুখের অর্ধেক ঢাকা, একেবারে সেই লোকটা যাকে সে লাইব্রেরি থেকে অনুসরণ করতে দেখেছিল। অর্ণব কেঁপে উঠে বলল, তুমি কে? এখানে কি করছো? লোকটা কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে এগিয়ে এলো, হাতে চকচক করছে যেন কোনো লোহার দণ্ড।
অর্ণব পিছিয়ে গেল, কিন্তু ঠিক তখনই লোকটা হঠাৎ জানালার দিকে দৌড়ে গেল আর অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। অর্ণব ছুটে জানালার কাছে গেল। রাস্তা জুড়ে অন্ধকার, বাতির নিচে ফাঁকা নীরবতা। ছায়ার মতো মিলিয়ে গেছে লোকটা। হৃদস্পন্দন এখনও জোরে চলছে। অর্ণব ঘরে ফিরে ডায়েরির কাগজটা আবার হাতে নিল। এবার পেছনে ছোট্ট হাতের লেখায় এক লাইন লেখা পেল, ছায়াকে বিশ্বাস করো না, সত্যকে কেবল কবরই জানে। অর্ণবের মনে হল এই কোড, এই ছায়া আর ডায়েরির প্রতিটি শব্দ তাকে ঠেলে নিয়ে যাচ্ছে পার্ক স্ট্রিট কবরখানায়। কিন্তু সে জানত না ওখানেই তার জন্য অপেক্ষা করছে এমন কিছু যা তার জীবন চিরকালের জন্য বদলে দেবে। অর্ণব পরদিন সকালেই সিদ্ধান্ত নিল, আর দেরি নয়, তাকে এখনই পার্ক স্ট্রিটের পুরনো কবরখানায় যেতে হবে। সারা রাত যে লাইনটা তার মাথায় বাজছিল, সত্যকে কেবল কবরই জানে, সেটা যেন এক অদৃশ্য শক্তির মতো তাকে টেনে নিচ্ছিল। দুপুরের দিকে সে ব্যাগে ডায়েরিটা রাখল, সঙ্গে টর্চ আর একটা ছোট খাপা নিয়ে বেরিয়ে পড়ল। কলকাতার ব্যস্ত রাস্তা পেরিয়ে যখন সে পার্ক স্ট্রিটের গলির ভেতর ঢুকল, তখনই একটা অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরল। চারদিকে মানুষজন আছে, তবু যেন শব্দগুলো কোথাও গিলে ফেলালচ্ছে। কবরখানার লোহার ফটকটা অর্ধেক ভাঙা, তার গায়ে শ্যাওলা জমে গেছে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই অর্ণবের গায়ে কাঁটা দিয়ে উঠল। ভেতরে সারি সারি পুরনো সমাধি, অনেকগুলো ভেঙে গেছে, অনেকগুলো অর্ধেক ডুবে আছে মাটির ভেতর। বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন মাটি আর মৃত্যুর গন্ধ মিশে আছে। অর্ণব ডায়ারির মানচিত্রের দিকে তাকাল। তাতে লাল কালি দিয়ে একটা জায়গা চিহ্নিত করা আছে। সে টর্চ জ্বালিয়ে পা টিপে টিপে এগোতে লাগল। হঠাৎই তার পায়ে কিছু আটকে গেল। নিচে তাকিয়ে দেখে ভাঙা সমাধির পাশে একটা মরচে ধরা লোহার বাক্স। অর্ণব ঝুঁকে বাক্সটা তুলতেই ভেতর থেকে ঠক ঠক শব্দ হল, যেন ভেতরে কিছু নড়ে উঠল। বুক ধরফর করতে লাগল, কিন্তু সাহস করে তালা ভাঙল। বাক্স খুলে ভেতরে পেল একটা পুরনো ফাইল, আর তার ওপরে ছোট্ট খামের ভেতরে একটা ছবি। ছবিতে তিনজন মানুষ দাঁড়িয়ে, একজন অচেনা যুবক, একজন লম্বা কোট পরা লোক, আর একজন মেয়ের ছবি, যার নিচে লেখা মেঘলা। অর্ণবের চোখ স্থির হয়ে গেল। তাহলে মেঘলা সত্যিই ছিল, আর ওই যুবকই কি ডায়ারি লেখক? ফাইলটা খুলতেই দেখা গেল ভেতরে ইংরাজি আর বাংলায় লেখা কিছু কাগজ, সবই সরকারি কাগজের মতো। তাতে বারবার একটা নাম উঠে আসছে, অপারেশন S-17। অর্ণব কাগজগুলো উল্টে দেখছিল, এমন সময় হঠাৎই পিছনে খসখস শব্দ হল। সে টর্চ ঘুরিয়ে ধরতেই দেখল সমাধির আড়াল থেকে সেই কালো কোট পরা মানুষটা বেরিয়ে আসছে। লোকটার হাতে এবার একটা ছুরি। আমি তোকে বলেছিলাম ডায়ারি ছেড়ে দে, তুই শুনলি না। অর্ণব পিছড়ে গেল, কিন্তু ঠিক তখনই বাতাসে অদ্ভুত আওয়াজ হল, যেন দূরে থেকে কোনো নারী কণ্ঠ ডাকছে, অর্ণব! লোকটা চমকে উঠে চারপাশে তাকালো। অর্ণব সেই সুযোগে দৌড়ে বেরিয়ে গেল কবরখানা থেকে। ফুটপাথে এসে হাঁপাতে হাঁপাতে সে বুঝল, এই রহস্য শুধু কাগজের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মৃত্যু, রক্ত আর অদৃশ্য ছায়ার খেলাও। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মেঘলা নামের সেই নারী, সে কি কেবল অতীতের চরিত্র, নাকি আজও তার ছায়া ঘুরে বেড়াচ্ছে এই শহরে? অর্ণব জানত এখন সে আর পিছু হটতে পারবে না, কারণ রহস্য এখন তার চারপাশে জাল বুনে ফেলেছে। রাত তখন গভীর। কবরখানার ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অর্ণব সরাসরি বাড়ি ফিরে এলো। দরজা ভেজিয়ে বিছানার ওপর বসে ব্যাগ থেকে ফাইলটা বের করল। হাত কাঁপছিল, কিন্তু কৌতূহল ছিল আরও বড়। ফাইলের প্রথম পাতায় বড় বড় হরফে লেখা, অত্যন্ত গোপনীয়, অপারেশন S-17, তারিখ মার্চ 1971। অর্ণব পাতাটা উল্টাতেই চোখ বড় বড় হয়ে গেল। ভেতরে বিস্তারিত রিপোর্ট, ইংরেজি আর বাংলার মিশ্রণে লেখা। তাতে বোঝা গেল
অপারেশন S17 ছিল স্বাধীনতা সংগ্রামের সময় এক গুপ্তচর বৃত্তি অভিযান। কলকাতার ভেতর থেকেই গোপনে অস্ত্র আর তথ্য পাঠানো হতো সীমান্তে। রিপোর্টে একটা লাইন স্পষ্টভাবে লেখা ছিল, প্রধান সংযোগ মেঘলা দত্ত। অর্ণব থমকে গেল। মানে মেঘলা শুধু কোনো প্রেমিকা নয়, সেই ছিল গোটা অভিযানের কেন্দ্রবিন্দু। আরও পড়তে গিয়ে সে পেল, ডায়ারির মালিক যুবক, যার নাম উল্লেখ নেই, ছিল এই অভিযানের অন্যতম সদস্য। কিন্তু তার কাজ ছিল ভেতরের বিশ্বাসঘাতককে খুঁজে বের করা। শেষ পাতায় লেখা, বিশ্বাসঘাতক আমাদেরই ভেতরে আছে, কোড নেম কালো ছায়া। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। কালো ছায়া? তবে কি সেই কোট পরা লোকটাই? হঠাৎ বাইরে থেকে আবার শব্দ হল, যেন কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে দরজার ফুটো দিয়ে তাকাল। মৃদু আলোয় দেখা গেল একজন দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট নয়, কিন্তু ঠোঁট নড়ছে। অর্ণব কান পাততেই শুনতে পেল, ডায়ারি আর ফাইল দুটো দাও, না হলে তুইও টিকবি না। অর্ণব দ্রুত আলো নিভিয়ে দিল। বুক ধরফর করছে। মানে আমার প্রতিটা পদক্ষেপ কেউ নজর রাখছে। আমি যত পড়ছি তত তারা আতঙ্কিত হচ্ছে। সে টেবিলে ফিরে এসে আবার ফাইল পড়তে লাগল। এবার চোখে পড়ল একটা মানচিত্র। তাতে 3টে জায়গা চিহ্নিত। 1, পার্ক স্ট্রিট কবরখানা, যেখানে সে ইতিমধ্যেই গিয়েছে। 2, দমদম বিমানবন্দর। 3, একটা পুরনো বাংলো, কোড নেম QCIL। অর্ণব থমকে গেল। QCIL? সেটাই তো সংখ্যার ধাঁধা থেকে বেরিয়েছিল। মানে সব সূত্র তাকে নিয়ে যাচ্ছে ওই রহস্যময় বাংলোর দিকে। কিন্তু প্রশ্ন হল, সেই বাংলো আজও আছে কি, নাকি সব ধ্বংস হয়ে গেছে? অর্ণব খাতা বন্ধ করে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। কিন্তু জানত, এখন তার যাত্রা কেবল শুরু। কারণ সত্যটা পেতে হলে তাকে বাংলোতে যেতেই হবে। আর অন্ধকারে বসে যেন কেউ ফিসফিস করে বলছিল, সাবধান অর্ণব, যতটা গভীরে নামছিস ফিরে আসার রাস্তা ততটাই বন্ধ হয়ে যাচ্ছে। পরদিন সকাল। রোদ উঠেছে, চারদিক ব্যস্ততা। তবুও অর্ণবের ভেতরে এক অদ্ভুত চাপা ভয়। রাতে পড়া সেই ফাইলের পাতাগুলো এখনো মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। বিশ্বাসঘাতক আমাদের ভেতরে আছে, কোড নেম কালো ছায়া। অর্ণব ঠিক করল, আজ সে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যাবে না, বরং শহরের আর্কাইভ অফিসে গিয়ে খোঁজ নেবে কোনো পুরনো বাংলো এখনও শহরে আছে কিনা, যার নাম বা কোড QCIL হতে পারে। ট্রামে চড়ে যখন সে কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছিল, তখনই খেয়াল করল পেছনের আসনে বসে একজন ক্রমাগত তার দিকে তাকিয়ে আছে। মুখে সানগ্লাস, মাথায় টুপি, কিন্তু ভঙ্গিটা অদ্ভুতভাবে পরিচিত। অর্ণব ভান করল যে খেয়াল করছে না। তবে এক স্টপেজে নেমে হঠাৎ ভিড়ের মধ্যে লুকিয়ে গেল। কিছু দূরে দাঁড়িয়ে দেখে, হ্যাঁ, লোকটাও নেমে তাকে খুঁজছে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে আমি যেখানেই যাচ্ছি কেউ আমাকে ফলো করছে। দ্রুত একটা দোকানের ভেতর ঢুকে গেল সে। 5 মিনিট পর বেরিয়ে এসে চারপাশ দেখে নিল। লোকটা নেই, কিন্তু তার বুকের ভেতরে চাপা ভয় থেকে গেল। সে জানে কেউ আছে, অদৃশ্য অনুসরণকারী। আর্কাইভ অফিসে ঢুকে সে পুরনো মানচিত্র খুঁজতে লাগল। অনেক খুঁজে অবশেষে 1970 সালের এক মানচিত্রে চোখ আটকাল। তাতে শহরের এক প্রান্তে লেখা ছিল, QCIL হাউস অ্যাবান্ডান্ট। অর্ণব খাতায় নোট নিল। মানচিত্রে জায়গাটা স্পষ্ট, শহরের প্রান্তে নদীর ধারে এক পুরনো বাংলো। ঠিক তখনই অফিসের ভেতরে ঢুকল একজন কর্মচারী হাতে চা নিয়ে। হেসে বলল, ওই আপনি যেটা খুঁজেন সেই বাংলোর নাম তো এখন আর কেউ উচ্চারণই করে না বাবু। লোকজন বলে ওখানে গেলে কেউ ফিরে আসে না। অর্ণব থমকে গেল। কেন? লোকটা চুপ করে মাথা নাড়ল। শুনেছি 70-এর দশকে ওখানেই বহু খুন লুকিয়ে রাখা হয়েছিল, আর এখনও রাতের সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে। অর্ণব কোনো উত্তর দিল না। খাতায় ঠিকানাটা লিখে অফিস থেকে বেরিয়ে এলো।
রাস্তার মোড়ে পৌঁছতেই আবার বুক ধকধক করে উঠল। রাস্তার ওপারে ল্যাম্পপোস্টের ছায়ার ভেতর দাঁড়িয়ে আছে সেই সানগ্লাসওয়ালা লোকটা। ধীরে ধীরে সিগারেট ধরাচ্ছে, কিন্তু চোখ যেন অর্ণবের দিকেই স্থির। অর্ণব হঠাৎ করেই বুঝল, আমি আর একা নই, আমি যেখানেই যাচ্ছি ছায়ার মতো কেউ আমার সঙ্গে আছে। এখন আর পিছু হটার উপায় নেই, কারণ বাংলোর রহস্যের সঙ্গে এই অনুসরণকারীর যোগসাজশ নিশ্চিত। আর অর্ণবের মনে একটাই প্রশ্ন বাজতে থাকল, এই অদৃশ্য অনুসরণকারী কি আসলে সেই কালো ছায়া? রাত তখন প্রায় 9টা। অর্ণব তার ছোট অ্যাপার্টমেন্টে বসে ডায়েরি আর ফাইলগুলো একসাথে পড়ছিল। চোখে ঘুম নেই, কারণ পার্ক স্ট্রিট কবরখানা থেকে আনা মানচিত্র আর ফাইলের তথ্য এখনও তার মাথার ভেতরে ঘুরছে। হঠাৎ তার মোবাইল বেজে উঠল, স্ক্রিনে অচেনা নাম্বার। অর্ণব ভেবে বলল, এখনও কি কেউ আমাকে ট্র্যাক করছে? হলো, কলটা ধরে নিল। একটি ঝিমঝিম করা কণ্ঠময়ী গলার শব্দে বলা হলো, তুমি যেটা পেয়েছ সেটা তোমার থাকার জায়গায় নেই। ডায়েরি আর ফাইল যত দ্রুত সম্ভব ফিরিয়ে দাও, নইলে আর তুমি ফিরে আসবে না। অর্ণব হতবাক। কি? তুমি কে? তুমি কিভাবে জানলে যে আমি ডায়েরি পেয়েছি? কণ্ঠস্বর এক ঝলক থেমে গেল, তারপর ফিসফিস করে বলল, তুমি জানোই না, কিন্তু আমি সব জানি। প্রতিটি পদক্ষেপে তোমার পিছনে আমি থাকব। কল কেটে গেল। অর্ণবের হাত কাঁপছে, বুকের ধরফর থামছে না। মনে হচ্ছিল কেউ প্রতি মুহূর্তে তার উপর নজর রাখছে। সে চুপচাপ বসে থাকল, কিন্তু মনে হলো যে শুধু ফোনেই সতর্ক করার চেষ্টা হয়নি। হয়তো লাইব্রেরি, ট্রাম বা রাস্তায় প্রতিটি স্থানে কেউ তাকে দেখছে। তারপর হঠাৎ চোখে পড়ল ফাইলের একটি নতুন পাতা। আগে এই পাতাটা চোখে পড়েনি। তাতে লেখা ছিল, QRCIL হাউস, রাত 12টা। মূল সত্য খুঁজে পেতে হলে তুমি একাই সেখানে যেতে হবে। অর্ণব বুঝল ফোন কলটি হয়তো সেই ভয়ঙ্কর লোকের পক্ষ থেকে, কিন্তু এটাও নিশ্চিত করে দিল যে সে শুধু তার উপর নজর রাখছে না, সে এই যাত্রার জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করছে। রাতভর অর্ণব পরিকল্পনা করল, পরের রাতেই সে যাবে সেই বাংলোতে। তবে এবার সে একা যাবে না। সে ঠিক করল ডায়েরির কোড, মানচিত্র আর ফাইলের সমস্ত তথ্য মনে প্রাণে মুখস্থ করবে, কারণ জানত একবার বাংলোর ভেতরে ঢুকলেই আর পিছনে ফিরে আসা সহজ হবে না। রাতের নিঃশব্দে যেন অর্ণবের কানের ভেতর বাজছিল সেই অদ্ভুত লাইন, সত্যের জন্য সাহস চাই, ছায়া সব দেখছে। পরের দিন সকাল, অর্ণব ঠিক করল আজই যাবেন QRCIL হাউসের ঠিকানা নিশ্চিত করতে। যদিও হঠাৎ ফোন কল আর কালো ছায়ার উপস্থিতি তার ভেতর ভয় জন্মাচ্ছিল, কিন্তু কৌতূহল আর সত্যের তৃষ্ণা তাকে থামাতে পারছিল না। ডায়েরি আর ফাইল নিয়ে সে বেরিয়ে পড়ল। শহরের ভিড়, ট্রাফিক সবকিছু উপেক্ষা করে সে গিয়ে পৌঁছালো মানচিত্রের প্রদর্শিত এলাকায়। কিন্তু আশ্চর্য, জায়গার সঙ্গে মানচিত্রের চিহ্ন পুরোপুরি মিলছিল না। মনে হলো কোনো অংশ হারিয়েছে। অর্ণব ব্যাগ খুলে ফাইল পরীক্ষা করতে লাগল। হঠাৎ ফাইলের ভেতর খুঁজে পেল একটা ছোট্ট খাম, যা আগে চোখে পড়েনি। খামটা খুলে ভেতরে পাওয়া গেল ছোট্ট মেকানিক্যাল মানচিত্র, যা অর্ধেক ধুলোয় ঢাকা। এই মানচিত্রে শুধু বাংলোর অবস্থান নয়, আরেকটি রহস্যময় চিহ্ন দেখা যাচ্ছিল। একটা লাল বৃত্তের মধ্যে অক্ষর S17, মানে সব সূত্র আবার সেই অপারেশন S17ই ফিরে যাচ্ছিল। অর্ণব বুঝতে পারল যদি সে ভুল জায়গায় যায় তবে বাংলো নয়, অন্য কোনো অজানা বিপদে পড়তে পারে। তাই মানচিত্রের প্রতিটি রেখা মনোযোগ দিয়ে পড়া দরকার। হঠাৎ মানচিত্রের পাশে একটি চিঠি আটকে থাকা খেয়াল করল। চিঠি ভাঙা, কালি ঝাপসা, লেখা, সতর্ক হও, রাতের অন্ধকারে QRCIL হাউসের চারপাশে ছায়ারা ঘুরছে, একা যেও না, ছায়া সব দেখছে। অর্ণবের বুক ধরফর করতে লাগল। এবার স্পষ্ট, সতর্কতা শুধু নির্দেশ নয়, এটা বিপদও নির্দেশ করছে। সন্ধ্যের আগে অর্ণব আবার শহরের কয়েকটি পুরনো দলিল ঘাঁটল। খুঁজে পেল অতীতে সেই বাংলোতে এক গুপ্ত বৈঠক হতো। সেখানে স্বাধীনতা সংগ্রামের সময় অবৈধ তথ্য আর অস্ত্র রাখা হতো। রাত নামতেই অর্ণব ঠিক করল এবারই রাত তাকে QRCIL হাউসে যেতে হবে। মানচিত্র, ডায়েরি, ফাইল সব পকেটে ভরে টর্চ হাতে বের হল। রাস্তায় পা রাখতে দিতে মনে হচ্ছিল প্রত্যেক সীমানা, প্রতিটি অন্ধকার ছায়া তাকে পরীক্ষা করছে। মানচিত্রের লাল বৃত্ত যেন অদ্ভুতভাবে জ্বলছে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে অর্ণব বুঝতে পারল প্রতিটি ধাপ তার জন্য পরীক্ষার মতো, কিন্তু সত্যের পেছনে ছুটে সে আর পিছু হটতে পারবে না। রাত তখন গভীর, চাঁদও আকাশের আড়ালে লুকোচুরি খেলছে। অর্ণব একা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে শহরের প্রান্তের দিকে। তার হাতে ডায়েরি, ফাইল, মানচিত্র সব। কিউসিআই হাউসের ধ্বংসপ্রাপ্ত বাংলোটা সামনে এসে দাঁড়াল। জানালা ভাঙা, দেওয়াল ফাটল, চারপাশে জঙ্গলের মতো লতাপাতায় ঢাকা। বাতাসে ভয়ঙ্কর নীরবতা, যেন সময় থমকে গেছে। অর্ণব ধীরে ধীরে গেট ঠেলে ঢুকল। ভেতরে পায়ে মাটি, ধুলো আর পুরনো কাঠের গন্ধ। প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছিল কোথাও লুকিয়ে আছে কেউ। হঠাৎ দরজা যেন নিজে নিজে খিসখিস করে খুলে গেল। অর্ণব অবাক হয়ে পিছিয়ে গেল, কিন্তু সাহস জুগিয়ে টর্চ জ্বালাল। ভেতরে এক অদ্ভুত কক্ষ, দেওয়ালে কালি ঝাপসা, চারপাশে প্রাচীন ছবির ফ্রেম, সবই ধুলায় ঢাকা। টেবিলের উপর ফাইল আর কাগজের স্তূপ। অর্ণব এগিয়ে গেল। হঠাৎ বাতাসের সঙ্গে একটি কাগজ পড়ে গেল। সে তুলে দেখল ডায়েরির আর একটি চিহ্ন। লেখা ছিল, সত্যের মুখোমুখি হতে হলে চোখ বন্ধ করতে হবে না। ঠিক তখনই টর্চের আলোতে কিছু লোহার ঝুড়ি দেখা গেল। ঝুড়িগুলোর মধ্যে কিছু মানুষের হাড়, ডায়েরি আর গোপন কাগজ। অর্ণব চমকে উঠল। অভিশপ্ত বাড়ি, সত্যিই অভিশপ্ত। কিন্তু হঠাৎ কোনো শব্দ হল। পিছনের ঘর থেকে কেউ ধীরে ধীরে পা ফেলছে। অর্ণব গরম রক্তে শিউরে উঠল। লোকটা ধীরে ধীরে বের হল, কালো কোট পরা, মুখের অর্ধেক ঢাকা। শেষবার বলছি, ডায়েরি এবং মানচিত্র আমাকে দাও, না হলে এখানে আর বের হতে পারবে না। অর্ণব বুঝল, এবার কেবল দৌড়ে পালানোই একমাত্র উপায় নয়। তারকে লড়াই করতে হবে, না হলে সে সেই কালো ছায়ার জালে আটকে যাবে। হঠাৎ ঝুড়িগুলোর মধ্যে এক লাঠি চোখে পড়ল। অর্ণব তা তুলে নিল, তারপর সাহস জুগিয়ে জোরে চিৎকার করে ধাক্কা দিল। কালো ছায়া হঠাৎ পিছনে সরে গেল। অর্ণব তখন বুঝল, ভয়কে প্রতিহত করে অরণ্য আর ধূসর রাতের মধ্যে সে প্রথমবার সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে। কিন্তু বাংলোর ভেতরের আরও গভীর রহস্য এখনও অর্ণবের সামনে অপেক্ষা করছে, এবং সে জানত এই লড়াই এখানেই শেষ হবে না। রাত ঘনিয়ে এসেছে। আকাশে মেঘ জমে, চাঁদের আলো সবুজে ছায়ায় ঢেকে যাচ্ছে। কিউসিএইচইউএসইআর এর ভেতর অর্ণব একা, টর্চ হাতে, ডায়েরি পকেটে। সে ধীরে ধীরে বড় কক্ষের দিকে এগোচ্ছে। ভেতরে বাতাস ভীষণ ঠান্ডা, ধুলো আর পুরনো কাঠের গন্ধ। হঠাৎ টর্চের আলোয় দেয়ালে অদ্ভুত কিছু দেখা গেল। লাল রঙের চিহ্ন, যেটা আগে ডায়েরিতে দেখেছিল। অর্ণব থমকে গেল। ঠিক সেই সময় কোনো সাদা ছায়া কক্ষের কোণে ভেসে এলো। অর্ণব একবার চোখ নাড়া দিল, কিন্তু কোনো মানব রূপ দেখা গেল না। হঠাৎ বাতাসে এক ফিসফিস আওয়াজ, 2। অর্ণব চিৎকার করতে চাইলেও গলা আটকে গেল। সে বুঝল কেউ বা কিছু তাকে ডাকছে। মনেই করল এটি সম্ভবত মেঘলা। অল্প করে টর্চ এগিয়ে নিয়ে ভেতরের দরজার দিকে তাকাল। সেখানে একটি পেছনের কক্ষের দরজা অর্ধ খোলা। ধীরে ধীরে ধাক্কা দিয়ে ঢুকতেই চোখে পড়ল মাঝখানে একটি বড় টেবিল। টেবিলের ওপর ডায়েরি, মানচিত্র আর ফাইল ছড়ানো, এবং ঠিক টেবিলের পাশেই একটি লাল রঙের চিঠি। অর্ণব হাত বাড়াল। চিঠি ধরে পড়তেই হঠাৎ দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। অন্ধকার হঠাৎ শব্দ, লেজে লেজে ছায়ার মতো পা হাঁটছে। কান্নার মতো শব্দ ভেসে আসছে চারপাশে। অর্ণবের হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হল এখানে অতীতের সকল মৃত্যু, সমস্ত রহস্য জীবিত হয়ে উঠেছে। চিঠিতে লেখা, যদি সত্য জানতে চাও সাহসী হতে হবে। এই রাত তোমার ভয়কে পরীক্ষা করছে। হঠাৎ টর্চের আলো হঠাৎ নিভে গেল। অর্ণব কাঁপতে কাঁপতে চেষ্টা করল আলো জ্বালাতে।
আর তখনই একটি হাত তার কাঁধে লেগে গেল। চিৎকার করার আগেই অর্ণব অনুভব করল হাতটি ঠান্ডা, মৃত্যুর মতো। সে ফিরে তাকাল, কিন্তু কোনো মানুষ নেই, শুধুই ফিসফিস শব্দ আর ছায়ার নড়াচড়া। হঠাৎ হাওয়া থমকে গেল, আর বাতাসের মধ্যে শোনা গেল, সত্যকে খুঁজে পেতে হলে ভয়কে জয় করতে হবে। অর্ণব বুঝল, এই রাত শুধু আতঙ্কের নয়, এটা তার সাহস পরীক্ষা করছে। যদি সে ভয় পায়, সব রহস্য তার হাতছাড়া হবে। হঠাৎ আলো আবার জ্বলে উঠল। সবকিছু স্বাভাবিক মনে হল। টেবিলে ডায়েরি, মানচিত্র, সব ঠিক আছে, ছায়া আর নেই। অর্ণব ধীরে ধীরে টেবিলের ফাইল খুলল। দেখল নতুন কাগজে লেখা, পরবর্তী ধাপ, গোপন সুড়ঙ্গ। শুধু সাহসীরা এগোতে পারে। রাতের মেঘ, বাতাসের ফিসফিস, ছায়ার আতঙ্ক সব মিলিয়ে অর্ণব বুঝল, সত্যের পথে আরো বড় বিপদ অপেক্ষা করছে। কিন্তু এবার সে পিছিয়ে যাবে না। রাতের অন্ধকার কিউসিএল হাউসের ভেতরে অর্ণব টর্চ হাতে, ডায়েরি, মানচিত্র এবং ফাইল পকেটে। রাতের আতঙ্ক ও মেঘলার ফিসফিস কানে বাজছে, কিন্তু তার সাহস অবিচল। টেবিলে রাখা নতুন কাগজে লেখা, পরবর্তী ধাপ, গোপন সুড়ঙ্গ। শুধু সাহসীরা এগোতে পারে। অর্ণব বুঝল, এবার ভয়কে জয় করতে হবে। সে টর্চের আলো দিয়ে কক্ষের প্রতিটি কোণ পরীক্ষা করতে লাগল। হঠাৎ মেঝেতে কিছু অস্বাভাবিক রেখা দেখা গেল। ধুলো আর ময়লার আড়ালে লুকিয়ে আছে যেন ছোট্ট একটি ঢেউ। সে হাত দিয়ে ছুঁল। ঠিক আছে, এটি মাটি নয়, কাঠ। পা দিয়ে ঠেকালে বোঝা গেল এটি একটি অর্ধবৃত্তাকার ঢোকানো। হৃদয় ধুকপুক করতে লাগল। সে ডায়েরি খুলে দেখল, সেখানে ছোট অঙ্কন, একটি সুড়ঙ্গ যা বাংলোর মূল টেবিলের তলায় শুরু হয়। অর্ণব ধীরে ধীরে ঢোকানোর কাঠটা ঠেলে হালকা করে খুলল। ভেতরে কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ আর ঠান্ডা বাতাস। টর্চ হাতে ধাপে ধাপে নেমে গেল। সুন্দরভাবে তৈরি সুড়ঙ্গ নয়, বরং প্রাচীন, ভেঙে খসে যাওয়া। প্রতিটি দেওয়াল আর্দ্র, মাটিতে ছোট্ট ছত্রাক। তবে গভীরে একটি আলো দেখা যাচ্ছিল, যেন কিনো মানুষ বা জিনিস সেখানে অপেক্ষা করছে। সুড়ঙ্গের এক কোণে হঠাৎ ছোট্ট লুকানো বাক্স। অর্ণব ধীরে ধীরে তা খুলল। ভেতরে পুরনো কাগজ, একটি লণ্ঠন এবং ছোট্ট একটি চাবি। চাবির ওপর খোদাই করা S17। অর্ণব বুঝল, অপারেশন S17-এর সব গোপন তথ্য, অস্ত্র বা নথি এই সুড়ঙ্গের মাধ্যমে লুকোনো ছিল। হঠাৎ টর্চের আলো মৃদু ঝলসে ওঠে এবং সে অনুভব করল সুড়ঙ্গের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া। বলল, শেষবার বলছি, এখানে থামো না, না হলে। অর্ণব সাহস জোগাল। টর্চের আলো কালো ছায়ার দিকে তাকিয়ে বলল, আমি আর পিছু হটব না। সত্য জানতে হলে যা করতে হবে করব। ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, যেন তার ভয়কে পরীক্ষার মতো ছেড়ে দিল। অর্ণব বুঝল, এই সুড়ঙ্গ তার জীবনের সবচেয়ে বড় রহস্যের দ্বার প্রবেশ। এখানে পা রাখলেই সে সত্যের আরও কাছাকাছি যাবে। অর্ণব সুড়ঙ্গের ভেতর এগোচ্ছে। তার টর্চের আলো দিয়ে দেওয়াল আর মাটির ফাটল স্পষ্ট। অন্ধকার ও ঠান্ডা বাতাস তার গায়ে শিউড়ে তুলছে। তবে সাহস জাগানো হলো ডায়েরি এবং মানচিত্রের প্রতিটি সূত্র মনে রেখে। সুড়ঙ্গের এক প্রান্তে সে পৌঁছল। ছোট্ট একটি কক্ষ। কক্ষে মাটি আর ধুলোর স্তূপের মধ্যে অর্ধ গোপন একটি সিন্দুক। সিন্দুকের উপর খোদাই করা S17। অর্ণব বুঝল, এটা হতে পারে অপারেশন S17-এর চূড়ান্ত গোপন তথ্য। ধীরে ধীরে সে সিন্দুক খুলল। ভেতরে পুরনো নথি, কয়েকটি পকেট সাইজের মানচিত্র এবং একটি ছোট্ট লণ্ঠন। নথিগুলো খুলেই তার চোখে পড়ল এক ডায়েরির মতো কাগজ। সেখানে লেখা, যদি তুমি সত্যের দিকে এগোচ্ছ, মনে রাখবে, সব ছায়া দেখা যায় না, কিছু সব সময় অদৃশ্য থাকে।
অর্ণব বুঝল এই নথি শুধু ডায়েরি নয়, পুরো অপারেশন S-17 কার্যক্রমের বিবরণ। অস্ত্র, গুপ্তচর বৃত্তি এবং মেঘলার ভূমিকা স্পষ্ট। হঠাৎ টর্চের আলো কাঁপতে শুরু করল। পিছনের সুড়ঙ্গ থেকে কেমন শব্দ ভেসে এলো, পায়ের ছাপ। অর্ণব তাকালো, কিন্তু দেখল না। কিন্তু বাতাসে ফিসফিসের মতো আওয়াজ। অর্ণব, তুমি সত্য খুঁজতে চলেছ, কিন্তু সতর্ক হও, ছায়া সব দেখছে। অর্ণব বুঝল কেবল নথি খুঁজে পাওয়া যথেষ্ট নয়, সেই নথি ধরে রেখে বেরোতে হবে। কিন্তু সুড়ঙ্গের ভেতর কেবল তারই নয়, আরও কেউ আছে যিনি সব সময় তাকে অনুসরণ করছে। লণ্ঠন হাতে, নথি ও মানচিত্র পকেটে, অর্ণব ধীরে ধীরে সুড়ঙ্গের শেষ দিকে এগোতে লাগল। মনে হলো এখান থেকে বের হয়ে গেলে আরও বড় রহস্যের মুখোমুখি হবে। রাত গভীর, সুড়ঙ্গ চুপচাপ, শুধু তার হৃৎস্পন্দন এবং লণ্ঠনের আলো। অর্ণব জানল সিন্দুকের রহস্য প্রকাশ পেলেও সত্যের পথ এখনও শেষ হয়নি। সুড়ঙ্গের ভেতর অর্ণব ধীরে ধীরে এগোচ্ছে। টর্চের আলো দিয়ে সামনে অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। কিছু দৃশ্য মনে হচ্ছে জীবন্ত। হঠাৎ পিছন থেকে কেমন ফিসফিস আওয়াজ। অর্ণব থমকে দাঁড়াল। মনে হলো কেউ বা কিছু তার চারপাশে ঘুরছে। হঠাৎ লণ্ঠনের আলোতে দেখা গেল একটি কালো ছায়া, মানুষের মতো আকৃতি, কিন্তু মুখ অদৃশ্য। সে ধীরে ধীরে এগোচ্ছে। ছায়া এক অদ্ভুত কণ্ঠে বলল, অর্ণব, তুমি যেখানেই যাও আমি সব দেখছি। তুমি সত্যের কাছে যাবে কিনা তা দেখছি। অর্ণবের গায়ে শিউরে উঠল, তবে সাহস ধরে বলল, আমি ভয় পাইনি, সত্যের জন্য যা করতে হবে তাই করব। ছায়া হেসে ভেসে উঠল। অন্ধকারে তার ভয়ানক কণ্ঠ সংঘ করল, তাহলে দেখো কে জিতবে, ছায়া নাকি মানুষ। হঠাৎ সুড়ঙ্গের দেওয়াল থেকে অদ্ভুত আলো, লাল, সবুজ, নীল চকচক করতে লাগল। ছায়া অর্ণবের চারপাশে ঘুরতে লাগল যেন খেলছে। অর্ণব বুঝল এটি শুধু আতঙ্ক নয়, ছায়ার খেলা, তার মন, তার সাহস পরীক্ষা করছে। লণ্ঠনের আলোকে সামনে ধরে ধীরে ধীরে সে এগোতে লাগল। ছায়া হঠাৎ সঙ্গে সঙ্গে পিছনে হেলায়, আবার সামনে। কিছুক্ষণ পরে ছায়া থেমে গেল। অর্ণব লক্ষ্য করল টর্চের আলোতে একটি দরজা দেখা যাচ্ছে, যা আগে চোখে পড়েনি। দরজার ওপারে লেখা, যেখানে সত্য লুকানো সেখানে সাহসী চাবি। অর্ণব বুঝল ছায়াটাকে বাধা দেয়নি সত্যকে লোকানোর জন্য, বরং পরীক্ষা নিয়েছে, দেখেছে সে সত্যের পথে কতটা দৃঢ়। ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল। মনে হলো এই দরজা খোলার সঙ্গে সঙ্গে সব রহস্যের কুঞ্জ খুলে যাবে। রাত এখনও গভীর, সুড়ঙ্গ চুপচাপ। অর্ণবের বুক ধুকপুক করছে, চোখে আগুন। এবার সে জানে ছায়ার খেলা শেষ এবং সত্যের দ্বার খোলা। অর্ণবের হাতে তখন কাঁপতে থাকা লণ্ঠন, চোখে আগুন, মনে হাজার প্রশ্ন। সামনে দাঁড়িয়ে আছে সেই ভারী লোহার দরজা, যার ওপরে লেখা, যেখানে সত্য লুকানো সেখানে সাহসী চাবি। সে ধীরে ধীরে দরজার হাতল ছুল। মুহূর্তের মধ্যে পুরো সুড়ঙ্গ যেন গর্জে উঠল। ঠান্ডা বাতাস ধাক্কা দিল অর্ণবের মুখে। মনে হলো শতাব্দীর ঘুম ভেঙে যাচ্ছে। একটু জোর দিতেই দরজা খুলে গেল। ভেতরে বিশাল কক্ষ, দেওয়াল জুড়ে ঝোলানো পুরনো মানচিত্র, অস্ত্রশস্ত্র আর কিছু রহস্যময় প্রতীক। মাঝখানে বড় কাঠের টেবিল, তার ওপর স্তূপ করে রাখা নথি। অর্ণব প্রথম নথিটা খুলতেই চোখ বড় হয়ে গেল। তাতে লেখা, অপারেশন S-17, স্বাধীনতার গোপন অধ্যায়। কাগজে কাগজে ভেসে উঠল এক ভয়ঙ্কর সত্য। স্বাধীনতা সংগ্রামের সময় একদল গোপন যোদ্ধা কাজ করছিল ব্রিটিশদের চোখ এড়িয়ে।
তারা শহরের নালা সুড়ঙ্গ ব্যবহার করত গোপন বার্তা ও অস্ত্র পরিবহনের জন্য। অপারেশন S-17 ছিল এমন এক মিশন যা সফল হলে ভারতের স্বাধীনতা আরও ত্বরান্বিত হতে পারত। কিন্তু শেষ মুহূর্তে কারো বিশ্বাসঘাতকতার কারণে সব নষ্ট হয়ে যায়। ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা ছিল, আমরা ব্যর্থ হলেও আমাদের ছায়া বেঁচে থাকবে, একদিন কেউ না কেউ সত্য খুঁজে বের করবে। অর্ণবের বুক ধকধক করতে লাগল। সে বুঝল এই সব নথি কেবল ইতিহাস নয়, এগুলো প্রমাণ যা স্বাধীনতার অজানা অধ্যায় সামনে আনতে পারবে। হঠাৎ কক্ষের ভেতর কোথাও থেকে শোনা গেল সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, তুমি সত্য খুঁজে পেয়েছ অর্ণব, এখন প্রশ্ন হল তুমি কি প্রস্তুত এই সত্যকে পৃথিবীর সামনে আনতে? লণ্ঠনের আলো ঝিকমিক করছে, কক্ষের চারপাশে ছায়া নড়ছে। অর্ণবের মনে হল দরজা খুলে সে শুধু ইতিহাস নয়, এমন এক দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে যা তার জীবন বদলে দেবে। সত্যের দ্বার খুলে গেছে, কিন্তু এর পরিণতি কেমন হবে তা অজানা। অর্ণব টেবিলের ওপর ছড়িয়ে থাকা নথিগুলো একে একে পড়ছে। প্রতিটি কাগজ যেন সময়ের ওপরে আঁকা এক একটি গোপন দাগ। সে বুঝল ব্রিটিশদের বিরুদ্ধে গোপনে কাজ করা সেই সংগঠন আসলে কলকাতার নামে কিছু পরিবার ও সাধারণ মানুষে মিলে গড়া এক সাহসী দল। তাদের কাজ ছিল অস্ত্র সংগ্রহ, তথ্য আদান-প্রদান আর গুপ্ত হত্যার পরিকল্পনা। কিন্তু শেষ মুহূর্তে একজন গুপ্তচর, যাকে তারা বিশ্বাস করেছিল, সব তথ্য ব্রিটিশদের হাতে তুলে দেয়। ফলাফল, অপারেশন S-17 ব্যর্থ হয় এবং দলের বহু যোদ্ধা অদৃশ্য হয়ে যায়। অর্ণবের চোখে জল চলে এলো। এই ইতিহাস কারো বইতে লেখা নেই, কারো মুখে শোনা যায় না, এ যেন সময়ের অন্ধকারে চাপা পড়ে থাকা এক মহাসত্য। ঠিক তখনই অন্ধকার কক্ষের ভেতর থেকে আবার শোনা গেল সেই ছায়ার কণ্ঠস্বর, অর্ণব, তুমি সত্য খুঁজে পেয়েছ, কিন্তু জানো তো, সত্য শক্তিশালী, আর শক্তি সবসময় বিপদ ডেকে আনে। অর্ণব ধীরে ধীরে উত্তর দিল, যত বড়ই বিপদ আসুক, আমি চাই এ সত্য মানুষের কাছে পৌঁছাক, কারণ এই সত্য স্বাধীনতার প্রকৃত মূল্য শেখাবে। এক মুহূর্তের জন্য কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। তারপর যেন ছায়ার ভেতর থেকে হালকা হাসি ভেসে এলো। তাহলে যাও, আলোয় ফিরো, ছায়া সব সময় থাকবে, তবে এবার তুমি জানো ছায়ার কাজ শুধু ভয় দেখানো নয়, সত্যকে রক্ষা করা। হঠাৎ চারপাশের ছায়াগুলো মিলিয়ে গেল, কক্ষ অন্ধকারে ঢেকে গেল, আর দরজা নিজে থেকেই খুলে গেল। অর্ণব নথিগুলো বুকের ভেতর শক্ত করে আঁকড়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। রাত ভোর হয়ে গেছে, পূর্ব দিগন্তে সূর্যের আলো ফুটছে। তার মনে হল এই আলো শুধু ভোর নয়, এ আলো সত্যেরও আলো। অর্ণব জানল তার জীবন আর আগের মতো থাকবে না। সে এখন এক সত্যের বাহক, এক ইতিহাসের রক্ষক। হারানো ছায়া আর হারিয়ে নেই, সত্যের আলোয় সে আবার বেঁচে উঠেছে।